স্বামীর সাথে ডিভোর্স হবার পর আজ প্রথম ভাইয়ের সংসারে এসে উঠলাম। আমি যখন আমার মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে ঢুকলাম তখন দেখলাম আমার বড় ভাই বাবু চৌধুরী, তার স্ত্রী ইমা চৌধুরী এবং তার পাশে আমার ভাবির ছোট ভাই সাইফুল খান বসে কথা বলছিলেন। আমাকে দেখে আমার বড় ভাই বাবু চৌধুরী খুশি হলেও ভাবি মুখ কালো করে ফেলেছেন। বড় ভাই বলল, তোর আসতে সমস্যা হয়নি তো? আমি উত্তর দেবার আগে আমার ভাবি ইমা চৌধুরী বলল, সমস্যা না হবার জন্যই তো তোমার মাথায় এসে উঠেছে। ভাবির এমন কথা শুনে ভাইয়া বলল, এভাবে বলছো কেন? এমনিতেই স্বামী ডিভোর্স দেওয়া তোর মন মানসিকতা খারাপ, তার উপর এভাবে বলাটা তোমার উচিত হচ্ছে না। তারপর আমার দিকে তাকিয়ে বলল, যা বোন, রুমে গিয়ে বিশ্রাম কর। আমি যখন রুমের দিকে যাচ্ছিলাম তখন ভাবিকে বলতে শুনলাম, কাল থেকে মরিয়ম খালাকে আসতে নিষেধ করে দিবে। এখন থেকে ঘরের কাজ সব তোমার বোনকে করতে বলবে। আমি কিন্তু ওকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। কথাগুলো শুনেও না শোনার ভান করে মেয়েটাকে নিয়ে রুমের দিকে চলে আসলাম। খাটের উপর বসে কতক্ষণ মন খুলে কাঁদলাম। সত্যি কথা বলতে স্বামীর ভিটে ছেড়ে আসতে আমার বিন্দু পরিমাণে ইচ্ছা ছিল না। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে বলে আমার স্বামীর ভিটা ছাড়তে বাধ্য হয়েছি। সেদিন যখন আমি মৃত্তিকাকে নিয়ে ড্রয়িং রুমে পড়াচ্ছিলাম তখন দেখলাম আমার স্বামী হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করে রুমে ঢুকলো। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি সাথে সাথে বললাম, শেষ পর্যন্ত তাহলে বিয়েটা করেই ছাড়লে? আমার কথা না হয় বাদই দিলাম, তোমার জন্ম দেওয়া মেয়েটার কথাও একবার ভাবলে না? আমার স্বামী বলল, একটা পুরুষ মানুষ ইচ্ছা করলে 4টা বিয়ে করতে পারে, আমি তো মাত্র 2টো করেছি, আর আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি না। ডিভোর্স তোমায় দিতে হবে না, আমি তোমাকে ডিভোর্স দিব। আমার কথা শুনে সে একগাল হেসে বলল, বাবা মা তো বেঁচে নেই, আমাকে ডিভোর্স দিয়ে কোথায় যাবে? বাবা মা বেঁচে না থাকলেও আমার ভাই তো বেঁচে আছে, তাদের ঘরে গিয়ে না হয় দাসীবান্দি হিসাবেই থাকবো। ঘর থেকে বের হয়ে দেখো, স্বামীর সংসার ছাড়া কোথাও ঠাঁই পাবে না। তারপর আমার কথাকে পাত্তা না দিয়ে সে তার নতুন বউ নিয়ে রুমের দিকে চলে গেল। তার বলা সেদিনের কথাটি যে আমার জীবনে সত্যি হয়ে আসবে সেটা আমি বুঝতে পারিনি। আজ ভাইয়ের সংসারে এসে উঠার সাথে সাথেই ভাবির মুখে শুনলাম কাজের মেয়ে রহিমা খালাকে বিদায় করে দিয়ে আমাকে কাজের মেয়ে হিসাবে থাকতে হবে। পরদিন সকালবেলা আমার বড় ভাই বাবু চৌধুরী অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে দরজার সামনে এসে আমাকে ডাকতে লাগলেন, প্রিয়া, এই প্রিয়া। আমি ভাইয়ের সামনে গেলে ভাইয়া আমাকে বলল, তোর কিছু লাগবে? না ভাইয়া, আমার কিছু লাগবে না। তোর মেয়ের জন্য কিছু আনবো? বল, অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। মেয়েটা বাবা ছেড়ে এসেছে, বাবার অভাব যেন এতটুকু ছোট মেয়ের মনে দাগ না কাটে। আচ্ছা, তোমার মনে যা চাই নিয়ে এসো। এমন সময় কোথা থেকে আমার ভাবি এসে বলল, আসতে না আসতে চাহিদা বেড়ে গেল, এটা লাগবে ওটা লাগবে বলে আমার স্বামীর পকেট খালি করার চিন্তা। শোনো বাবু, তুমি যদি ওর জন্য কিংবা ওর মেয়ের জন্য কিছু এনেছো তো আমি তোমার সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যাব। ভাবি, আমি তো ভাইয়াকে কিছু আনতে বলিনি। মিথ্যা কথা বলার আর জায়গা পাস না। তুই কি আমাকে বয়রা মনে করেছিস? আমি সব শুনেছি। বলি, সকালে নাস্তা করার পর যে থালা বাসনগুলো না ধুয়ে রেখে দিয়েছিস ওগুলো কি আমি ধুবো? যা, এক্ষুনি গিয়ে ওগুলো ধুয়ে ফেল। আমি জানি এখানে হাজারটা বললেও কোনো কাজ হবে না, তাই আর কথা না বাড়িয়ে সোজা রান্নাঘরের দিকে চলে আসলাম। আমি যখন রান্নাঘরে থালা বাসনগুলো পরিষ্কার করছিলাম এমন সময় আমার ভাবির ছোট ভাই সাইফুল খান এসে বলল, বেআইন, আপনার কিছু লাগলে আমাকে বলতে পারেন, আমি আপনার সব চাহিদা পূরণ করব। আপনি শুধু আমার দিকে একটু নজর রাখবেন। তার কথা শুনে আমি বললাম, ভাই, এই সংসারে আসার পর থেকে তো সবার কাজ আমি একাই করছি, এমনকি আপনার কাপড় চোপড় পর্যন্ত আমি ধুয়ে দিচ্ছি। আপনার দিকে আর কি নজর রাখবো? তারপরেও যদি কোনো কিছু দরকার হয় তাহলে বলবেন, সেটাও করে দিব। এই তো লাইনে এসেছেন। আমাদের কলেজে এমন অনেক মেয়ে লেখাপড়া করে, কিন্তু আপনার মতো এমন আবেদনময়ী মেয়ে আমাদের কলেজেও নেই। আমি তার কথার আগাগোড়া কিছুই বুঝলাম না, তারপরও হাসি দিয়ে বললাম, আমি যদি দেখতে এতই সুন্দর হতাম তাহলে কি আমার স্বামী আরেকটা বিয়ে করতো? আপনার স্বামী হয়তোবা হীরা চিনতে ভুল করেছে, আমি কিন্তু আপনাকে চিনেছি। আপনি জব্বর একখান জিনিস। এবার আমি বুঝতে পারলাম সে আমার সাথে কিছুটা ফ্রি হতে চাচ্ছে, তাই আমি তাকে আর সামনে এগোতে না দিয়ে বললাম, ভাই, আপনি দয়া করে আপনার রুমে গিয়ে লেখাপড়া করুন। না হয় আপনার বোন যদি এসে দেখে আপনি আমার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন তাহলে আপনার কিছু না করলেও আমার চুল ছিঁড়বে। বোনের কথা বলাতে সে কিছুটা ভয় পেল, তাই এদিক ওদিক তাকিয়ে সে নিজের রুমের দিকে চলে গেল। আমার ভাবির এই ছোট ভাই এখানে থেকে লেখাপড়া করে, ও বোনের সংসারে রাজকুমার হিসাবে থাকে আর আমি ভাইয়ের সংসারে চাকরানি হিসাবে থাকি। পৃথিবীর নিয়মটা বোধহয় এমনই, স্ত্রী আত্মীয় স্বজন রাজপরিবার আর স্বামীর আত্মীয় স্বজন মূল্যহীন তাবেদার। এর কিছুদিন পর রাতে সবাই খেতে বসেছি। আমার ভাইয়ের শালক সাইফুল খান, তার পাশে বসেছেন ভাবি, ভাবির পাশে আমার বড় ভাই, আর বড় ভাইয়ের পাশে আমার মেয়ে মৃত্তিকা। আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলাম। আমার ভাই বলল, তুইও একসাথে বসে যা, সবাই একসাথে খেয়ে ফেলি। না ভাইয়া, তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। সাথে সাথে আমার বেয়াই সাইফুল খান বলল, তা হবে না বেআইন, আমাদেরকে কম খাইয়ে পরে আপনি বেশি খাবেন, সেটা কখনোই হতে পারে না। আপনিও আমাদের সাথে বসে যান। যদিও বা আপনি চাকরানির মতো কাজ করেন, তবু তো আপনি আমার দুলা ভাইয়ের ছোট বোন। আপনাকে তো আমি এবং আমার বোন কখনো চাকরানি ভাবি না। শ্যালকের মুখে কথাগুলো শুনে আমার ভাই কিছুটা বিব্রত হলো। বলল, প্রিয়া, তুইও বসে যা, সবাই একসাথে খেয়ে ফেলি। সাথে সাথে আমার ভাবি বলল, আমি কি তোকে কখনো না করেছি? ইচ্ছা করলে তুই তো আমাদের সাথে বসে খেতে পারিস। তোর ভাই যখন বলছে তুইও বসে যা। শেষে আমি বাধ্য হয়ে ওনাদের সাথে খেতে বসলাম। আমি যখন খাচ্ছিলাম তখন আমার বড় ভাইয়ের শ্যালক সাইফুল খান ডাইনিং টেবিলের নিচ দিয়ে নিজের পা দিয়ে আমার পা খোঁচাচ্ছিল। প্রথমে আমি মনে করেছিলাম এবারের কালো বিড়ালটা হয়তোবা খাবারের জন্য আমার পায়ে খোঁচাচ্ছে। পরে যখন কারো পায়ের আঙ্গুল লাগলো তখন টেবিলের নিচে তাকিয়ে দেখি সাইফুল ভাই এমনটি করছেন। আমি যখন টেবিলের নিচ থেকে মুখ তুলে ওনার দিকে তাকালাম, উনি আমাকে চোখ মেরে মিটিমিটি হাসছে। এই হাসি একটা শয়তানের হাসি। এই মুহূর্তে আমার করার কিছুই নেই। আমি কিছু বললেও ভাবি বিশ্বাস করবে না। আমি যতই পা সরানোর চেষ্টা করি উনি ততই পা দিয়ে আমার পা চেপে ধরে। শেষে বাধ্য হয়েই ওনার এমন অযাচিত কাণ্ডে সাই দিয়ে ভাত খেতে লাগলাম। রাতে আমি আমার মেয়েকে নিয়ে রুমে শুয়েছিলাম। সারা দিন পরিশ্রম করি বলে বিছানায় মাথা রাখলেই ঘুম
চলে আসে। আমি যখন মেয়েকে নিয়ে অঘোর ঘুমে আচ্ছন্ন, তখন সাইফুল খান নিজের রুম থেকে বের হয়ে এদিক ওদিক তাকিয়ে পা টিপে টিপে আমার রুমের দিকে আসলেন। আজ ভুলে দরজার সিটকানি লাগাতে মনে ছিল না। সাইফুল আমার রুমে ঢুকে দেখলো আমি আর আমার মেয়ে অঘরে ঘুমোচ্ছি। সে দরজার সিটকানি লাগিয়ে দিয়ে আমার খাটের সামনে এসে দাঁড়ালো। তারপর লোলুপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। ঘুমের ঘোরে আমার শরীরের কাপড় ছিল এলোমেলো। এমনিতে মানুষ ঘুমালে হুঁশ থাকে না, যেহেতু সারাদিন পরিশ্রম করি তাই আমারও হুঁশ জ্ঞান থাকে না। পেটের উপর থেকে কাপড়টা যে সরে গিয়েছে সেটা আমার খেয়াল ছিল না। সে আমার নাভির দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চাহনি এমন ছিল যেন আমার নাভির ছিদ্র দিয়ে সে আমার পেটের ভিতরে ঢুকে যাবে। হঠাৎ নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে সে আমার নাভির উপর হাত রাখলো। সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি চমকে উঠে বসে গেলাম। এত রাতে তাকে দেখে ভয়ে আমার শরীর কাঁপছে। সে আমাকে ইশারায় চুপ থাকতে বলল। তবুও আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সাইফুল ভাই, আপনি এত রাতে আমার রুমে কেন এসেছি বোঝো না? আপনার কি কিছু লাগবে? লাগবে, তোমাকেই লাগবে বলে সে এসে জড়িয়ে ধরতে চাইলো। এদিকে আমার রুমে ধূপধাপ শব্দ হওয়ার কারণে আমার ভাইয়ের ঘুম ভেঙে গেল। সে শোয়া থেকে উঠে বলল, ইমা, এই মা, কি হলো? এত রাতে ডাকছো কেন? নিশ্চয় শয়তানি মনে জেগেছে। আমি কিন্তু আজ কিছু করতে পারবো না। আরে তোমাকে কিছু করার কথা কে বলেছে? আমি তোমাকে চিনি। নানা চুতোয় আমার ঘুমটা ভাঙলে তারপর শুরু করো। আরে না, বাড়িতে শব্দ হচ্ছে কেন? ভাইয়ের কথা শুনে ভাবি শোয়া থেকে উঠে বসে কান পাতলো। উনিও শব্দটা শুনতে পেল। ভাইয়া বলল, চোর এসেছে মনে হয়, চলো তো গিয়ে দেখি। বলেই ওনারা দুজন বের হলো। ততক্ষণে সাইফুল আমার সাথে ধস্তাধস্তি করতে লাগলো। আমি তার পা চেপে ধরে বললাম, ভাই দয়া করে আমার এত বড় সর্বনাশটা করবেন না। সর্বনাশ না রে পাগলি, আমি তো তোকে আদর করতে চাই। এমন সময় আমাদের দরজায় টোকা দিল আমার ভাই আর ভাবি। সাইফুল ভাই বুঝতে পেরে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। আমি সাথে সাথে ভাইয়াকে জড়িয়ে ধরলাম। সাইফুল ভাই তৎক্ষণাৎ কেঁদে কেঁদে বলতে লাগলো, দেখেছিস আপু, আমার মতো এমন সৎ চরিত্রবান 5 ওয়াক্ত নামাজি একটা ছেলেকে তোর স্বামী পরিত্যক্তা ননদ কিভাবে নষ্ট করার জন্য এখানে নিয়ে এলো। সাথে সাথে ভাইয়ের কথা বিশ্বাস করে ভাবি বলল, আমি বুঝেছি, স্বামীর সংসারে ঠাঁই না পেয়ে এখন আমার সহজ সরল অবলা ভাইটাকে যৌবনের ফাঁদে ফেলে বশ করতে চাচ্ছে। তারপর ভাবি আমার কাছে এসে চুলের মুঠি ধরে বলল, এই হারামজাদি চরিত্রহীন মহিলা, এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যা। তোর মতো চরিত্রহীন মেয়ে যদি এই ঘরে থাকে আমার ভাইটা নষ্ট হয়ে যাবে। আমি অনুনয় বিনয় করে বললাম, বিশ্বাস করুন ভাবি, আমি আপনার ভাইকে ডেকে আনিনি। আপনার ভাই আমার রুমে এসেছে। চুপ, তোকে আমি ভালো করেই চিনি। তুই বিয়ের আগে মঞ্জুর মোর্শেদের সাথে প্রেম করেছিলি, তার সাথে তোর বিয়ে দেয়নি বলে স্বামীর সংসার ছেড়ে এই সংসারে এসে উঠেছিস। মঞ্জুর মোর্শেদ তো আর একটা বিয়ে করে ফেলেছে, তাই এখন উপায় না পেয়ে আমার ভাইয়ের গলায় ঝুলতে চাচ্ছিস। আমি ইমা চৌধুরী বেঁচে থাকতে সেটা কখনোই সম্ভব হবে না। এক্ষুনি বের হ আমার ঘর থেকে। ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম সে কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তোবা সেও আমাকে ভুল বুঝেছে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমার মেয়েকে নিয়ে খাটের পাশে রাখা কাপড়ের ব্যাগটা নিয়ে এত রাতে ঘর থেকে বের হয়ে গেলাম। গেট দিয়ে বের হয়ে দেখি ধুধু অন্ধকার, রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না। আমার এ যাত্রার কোনো উদ্দেশ্য নেই, নিয়তি যেখানে নিয়ে যায় সেখানেই চলে যাব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পের নায়িকা প্রিয়ার মতো অসংখ্য অসহায় মেয়ে আমাদের চারিপাশে আছে, যাদের বিনা অপরাধে শাস্তি পেতে হয়। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। ভালো লাগলে এখনই শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।